শেষ পর্বে আমরা দেখেছিলাম জিয়া পরিবার শাও পরিবারের মার্কেট দখল করার চেষ্টা করে, আর এই কাজে তাদের সাহায্য করে লিউ নামের একজন আলকিমিস্ট। তখন শাওয়ান তার আংটির মধ্যে থাকা জিনকে ব্যবহার করে লিউকে হত্যা করতে যায়। সেই সময় আমরা সুনের এক অদ্ভুত রহস্যময় ক্ষমতাও দেখতে পাই। এরপর ইয়ান জিনের স্বর্গীয় আগুনের শক্তি দিয়ে লিউকে ধ্বংস করে দেয়। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই ইয়ান জিনের স্বর্গীয় আগুনের শক্তি দেখে তা শিখতে চায়। তখন জিন বলে, ব্ল্যাক রক সিটিতে জিয়ানার নামের একটি একাডেমি আছে, কিছুদিনের মধ্যেই সেখানে নতুন শিক্ষার্থী নেওয়া হবে। তুমি সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করো, কারণ সেই একাডেমিতে 14 নাম্বার লেভেলের আগুন শক্তি আছে। পরে সেই শক্তি শেখার লক্ষ্যে ইয়ান ছাদে ছাদে লাফাতে লাফাতে সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই সামনে সুনকে দেখতে পায়। তখন সুন জিজ্ঞাসা করে, তুমি কে আর লিওর ঘরে কেন ছিলে? সেই সময় আমরা দেখতে পাই তখন ওই ইয়ানের শরীরে জিনের আত্মা আছে। তাই সে বলে, লিউ ইউটার্ন মার্কেটে একটা কিউট মেয়েকে বিরক্ত করেছিল। সেই মেয়ের খুব কাছের একজন আমার কাছে সাহায্য চেয়েছিল, তাই আমি সেখানে গিয়েছিলাম। এই কথা শুনে সুন শান্ত হয়ে যায়। সে বুঝতে পারে সেই ছেলেটা অবশ্যই ইয়ান। এরপর সুন বলে, তুমি কে জানি না, কিন্তু আমার বিশ্বাস তোমার কারণে ইয়ান তার হারানো শক্তি ফিরে পেয়েছে। এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। সুন আরো বলে, আজকে আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা কাউকে বলার দরকার নেই, আর বললে তোমার ভালো হবে না। এই কথা বলে সুন চলে যায়। তখন জিন ইয়ানকে বলে, তোমার এইসব ভালোবাসার আবেগ থেকে দূরে থাকতে হবে, না হলে তুমি তাড়াতাড়ি শক্তিশালী হতে পারবে না। তখন ইয়ান বলে, ঠিক আছে, লিউ তো এখন মারা গেছে, তাই আপাতত আর কোনো ঝামেলা নেই। এখন আমি চিশক্তি চর্চা শুরু করব। তবে তোমার কাছে একটা অনুরোধ, আমার জন্য একটা কিউআই গ্যাদারিং পিল তৈরি করে দাও, যাতে আমি দ্রুত 2 নাম্বার লেভেলে যেতে পারি। অন্যদিকে সকালে জিয়া ক্ল্যানের লোকেরা লিউর মৃতদেহ খুঁজে পায়। তখন জিয়া ক্ল্যানের প্রধান লিবিং তার ছেলে জিয়াকে বলে, এই কাজ যেই করুক না কেন আমরা ইয়ানকে দোষ দেব। যদিও লিউ স্বর্গীয় আগুনে মারা গেছে, তারপরও আমরা এই দোষ দিয়ে শাও ক্ল্যানের উপর আক্রমণ করব। তখন জিয়া বলে, বাবা, গতকাল আমাদের সঙ্গে ইয়ানের লড়াই হয়েছিল, আর সে আমাকে আর লিউকে হারিয়েছিল। এই কথা শুনে প্রধান অবাক হয়ে যায়, কারণ ইয়ানের তো চিশক্তি মাত্র লেভেল 1-এর 3 স্টার ছিল। এরপর সে বলে, পামকে ডেকে আনো, এখন শাও পরিবারকে শেষ করার সময় এসেছে। শাওজান তো শুধু একজন 6 স্টার ডাডৌসি, তাই আমাদের জন্য সহজ হবে। অন্যদিকে আমরা দেখতে পাই একটি জঙ্গলের মধ্যে জিনিয়ানকে একটি চি গ্যাদারিং পিল দেয়, আর বলে, এই পিল খেলে তুমি সরাসরি 2 নাম্বার লেভেলে পৌঁছে যাবে। তবে সাবধান, পিল খাওয়ার পরে সঠিকভাবে শক্তি গ্রহণ করতে না পারলে ভবিষ্যতে চিশক্তি শোষণের সমস্যা হতে পারে। এরপর ইয়ান পিল খেয়ে শক্তি গ্রহণ করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়া পরিবার শাও পরিবারের উপর আক্রমণ করে। শাওজান বাড়ি থেকে বেরিয়ে এসে লিবিংকে জিজ্ঞাসা করে, হঠাৎ তুমি যুদ্ধ শুরু করলে কেন? তখন লিবিং বলে, তোমার ছেলে আমার আলকিমিস্ট লিউকে মেরে ফেলেছে, তাই এখন তোমাদের শেষ করতে এসেছি। এরপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। শাওজান হচ্ছে 4 নাম্বার লেভেলের 6 স্টার যোদ্ধা, কিন্তু লিবিং তার চেয়ে বেশি ত্রিশক্তির অধিকারী, তাই শাওজান লড়াইয়ে ঠিকভাবে টিকতে পারে না। যুদ্ধের এক পর্যায়ে জিয়া পরিবার বুঝতে পারে ইয়ান বাড়িতে নেই। তখন জিয়া বেরিয়ে ইয়ানকে খুঁজে বের করে। তখন ইয়ান শক্তি গ্রহণ করছে। এই সুযোগে জিয়া তার উপর আক্রমণ করে এবং বলে, আজ বাবা ছেলে দুইজনকেই শেষ করব। এই কথা শুনে ইয়ান জিজ্ঞাসা করে, আমার বাবার কি হয়েছে? তখন জিয়া জানায়, তোমার বাবার সঙ্গে আমার বাবা যুদ্ধ করছে, আর আমার বাবার চিশক্তি তোমার বাবার চেয়ে অনেক বেশি, তাই স্বাভাবিকভাবেই বলা যায় তোমার বাবা বাঁচবে না। এই কথা শুনে ইয়ান রেগে চিশক্তি ব্যবহার করে জিয়াকে একপাশে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে বাবার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই জিন বলে, ইয়ান, এখন তোমার সুযোগ নিজের চিশক্তি পুরোপুরি 2 নাম্বার লেভেলে নেওয়া। এমন সুযোগ বারবার আসবে না, আর তোমার বাবার বেঁচে থাকার সম্ভাবনাও খুবই কম। তুমি সেইখানে গেলেও বাঁচাতে পারবে না। তখন ইয়ান বলে, যদি এখন আমার বাবা মারা যায় তাহলে পরে এই শক্তি দিয়ে আমি কি করব? তখন জিন বলে, আমরা যাদের আপন ভাবি তারা আসলে অনেক সময় আপন না, তাই আপন মানুষদের কাছ থেকে দূরে থাকাই ভালো। এই কথা বলেই জিন তার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সেইখানে দেখা যায় তার শিষ্য হানফেং তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে, অথচ হানফেং ছিল জিনের খুব আপনজন। সেই আপনজনই একদিন তার জীবন শেষ করে নেয়। তাই জিন এখন ইয়ানকে সাবধান করছে। এই সব কথা শুনে ইয়ান কিছুক্ষণ থেমে থাকে। এরপর সেও একটা ফ্ল্যাশব্যাক দেখে, আর সেইখানে দেখা যায় তার জীবনের খারাপ সময়গুলোতে সবসময় তার বাবা পাশে ছিল। এরপর ইয়ান বলে, আমি জানি কে আমার আপন আর কে পর।
এই কথা বলে সে হাতের আংটি খুলে রেখে সেইখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ানের বাবার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সে কিছুতেই লিভিং এর সঙ্গে টিকতে পারছে না। ঠিক তখনই ইয়ান সেইখানে আসে, সাথে জিয়াকেও নিয়ে আসে। সে লিভিংকে বললি, তোমার ছেলে এখন আমার কাছে, যদি ছেলেকে বাঁচাতে চাও তাহলে চুপচাপ এইখান থেকে ছেলেকে নিয়ে চলে যাও। তখন জিয়াও বলে, বাবা আমাকে বাঁচাও। কিন্তু লিভিং বলে, আজ সাউ পরিবারকে শেষ করে দেওয়ার সুযোগ এসেছে, এই সুযোগ আমি তোমার জন্য হাতছাড়া করতে পারি না জিয়া, আমাকে ক্ষমা করে দিও। এই কথা বলে সে একটি শক্তিশালী চিয়াঘাত ছুড়ে দেয়। জিয়া সামনে থাকায় সে আঘাতে সে মারা যায়। এরপর লিভিং ইয়ানের দিকে একটি চিয়াঘাত ছুড়ে দেয়। ঠিক তখনই ইয়ানের বাবা সামনে এসে দাঁড়ায়। এদিকে আংটিও ঠিক তখনই সেইখানে এসে পড়ে। বাবা ও ছেলেকে একসাথে দেখে জিনের মনে পড়ে যায় আগের সেই দৃশ্য, যেখানে সে তার শিষ্যকে বাঁচাতে এইভাবে সামনে দাঁড়িয়েছিল, অথচ সেই শিষ্যই পরে তাকে তলোয়ার দিয়ে মেরেছিল। কিন্তু এই জায়গায় দেখা যায় ইয়ান নিজেই তার বাবার সামনে দাঁড়ায় এবং আঘাত নিজের শরীরে নেয়। এই আঘাতে বাবা ছেলে দুজনেই ছিটকে পড়ে যায়। ইয়ানের উপর একটি বিল্ডিং ভেঙে পড়ে, সে আর উঠতে পারে না। সেই সময় লিভিং একের পর এক আঘাত ইয়ানের বাবার উপর করতে থাকে। এমন একটা সময় আসে যখন মনে হয় লিভিং এখনই তাকে মেরে ফেলবে। ঠিক তখনই আংটির জিন আবার ইয়ানের শরীরে প্রবেশ করে এবং বলে, ইয়ান চলো, তোমার আপনজনকে বাঁচাই। এরপর জিন একের পর এক আঘাত করতে থাকে লিভিং এর উপর, কিন্তু ইয়ানের শরীর বেশি সময় ধরে জিনের আত্মাকে ধারণ করতে পারে না। তখন জিন তার শক্তি দিয়ে একটা শক্তিশালী শিল্ড তৈরি করে, যাতে লিভিং আর কিছু করতে না পারে। এরপর ইয়ান বসে পড়ে 2 নাম্বার লেভেলে যাওয়ার প্রস্তুতি নিতে। লিভিং বারবার আক্রমণ করতে থাকে, কিন্তু শিল্ডের কারণে কিছুই করতে পারে না। এই সময়ের মধ্যে ইয়ান লেভেল আপ করে ফেলে। এরপর সে অক্টানের মতো শক্তি নিয়ে চিয়াঘাত ছুড়ে লিভিংকে শেষ করে দেয়। এরপর সে বাবার কাছে গিয়ে জানায়, একজন মাস্টার আমাদের বাঁচিয়েছে। তখন বাবা ও ছেলে দুজনেই জিনকে ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা দেখি একটা পাহাড়ের উপর থেকে সুন সবকিছু দেখছে। যুদ্ধের সময় সে সেইখানে ছিল না, এমনকি তার সাথীরাও তাকে যুদ্ধের কথা জানায়নি, তাই সে খুব রেগে যায়। এইখানে আমরা জানতে পারি সুনের সেই সাথী ইচ্ছাকৃত ভাবেই তাকে যুদ্ধের খবর জানায়নি, কারণ শাও ক্ল্যানের সমস্যায় সুনদের ক্ল্যান পাশে দাঁড়ায় না, তাদের কিছু আলাদা নিয়ম আছে। তখন সুন বলে, তোমার ভাগ্য ভালো, ইয়ান এখনো বেঁচে আছে। এরপর আমরা দেখি ইয়ান আর জিন একসাথে বসে আছে। ইয়ান জিনকে ধন্যবাদ জানায় এবং জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন বেছে নিয়েছো? তখন জিন বলে, আসলে আমার তো মরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার নিজের মধ্যে অনেক শক্তি ছিল, তাই কোনোভাবে বেঁচে গেছি। তবে এখন যেভাবে আছি এইখান থেকে বের হতে হবে। আমার কিছু ব্যক্তিগত কাজ আছে যা আমাকে শেষ করতে হবে, আর তুমি শক্তিশালী ছিলে, তাই তোমাকেই বেছে নিয়েছি। এখানে আমরা বুঝতে পারি জিন আসলে হানফেংকে শেষ করার কথা ভাবছে। তখন ইয়ান জিজ্ঞাসা করে, তুমি কি পুনর্জীবিত হতে চাও? তখন জিন বলে, হ্যাঁ, আমার সেই ইচ্ছে আছে। এরপর সে আরো বলে, তোমাকে একবার একটা মন্ত্রের কথা বলেছিলাম, মনে আছে? যেটা চর্চা করলে ধীরে ধীরে ক্ষমতা বাড়ে। তখন ইয়ান বলে, হ্যাঁ মনে আছে। এরপর জিন জানায় সেই মন্ত্রের নাম ফ্লেম মন্ত্র, আর এইটা চর্চা করা অনেক কঠিন, কারণ প্রতিবার একে নতুন লেভেলে নিতে হয়, আর প্রতিটি লেভেলে উঠতে হলে স্বর্গীয় আগুন গ্রহণ করতে হয়, যার মাধ্যমে নতুন এক ধরনের শক্তি তৈরি হয়। জিন আরো জানায় এইভাবে ফ্লেম মন্ত্র ধীরে ধীরে বিভিন্ন স্বর্গীয় আগুনের শক্তিকে একত্রিত করে। এক সময় তা দিয়ে একটি সম্পূর্ণ নতুন শরীর তৈরি হয়, সেই শরীরে আত্মা প্রবেশ করতে পারে। আমি সেই নতুন শরীরেই আমার আত্মা স্থাপন করব, যাতে আমি আবার ফিরে আসতে পারি। তখন ইয়ান বলে, কিন্তু স্বর্গীয় আগুন তো অনেক ভয়ানক, এটা তো অনেক ঝুঁকিপূর্ণ হবে। তখন জিন বলে, হ্যাঁ কঠিন হবে, কিন্তু একবার তুমি যদি এটা নিয়ন্ত্রণে আনতে পারো, তাহলে এই মহাদেশে তোমার মতো শক্তিশালী আর কেউই হবে না। এরপর জিন উদাহরণ দিয়ে বলে, যেমন নালানের পেছনে মিস্টি ক্লাউড সেক্ট আছে বলেই সে তোমাকে চ্যালেঞ্জ করতে পেরেছে, কারণ মিস্টি ক্লাউড সেক্ট অনেক শক্তিশালী ক্ল্যান, এর জন্যই শক্তি আসল জিনিস। তখন ইয়ান জিজ্ঞাসা করে, আমি কি চাইলে এটা শিখতে পারবো? তখন জিন বলে, সত্যি বলতে আমি চাই তুমি এটা শেখো, কারণ তোমার মধ্যে এমন একটা শক্তি আছে যা আমি অন্য কারোর মধ্যে দেখিনি। এই কথা শুনে ইয়ানও রাজি হয়ে যায়। এরপর জিন তার চিশক্তি ব্যবহার করে 2টি স্কল বের করে আর বলে, লাল স্কলটি একটি ডিআই শ্রেণীর আগুন ভিত্তিক যুদ্ধ কৌশল, আর কালো স্কলটি হলো সেই ফ্লেম মন্ত্র যার ক্ষমতা সম্পর্কে আমি এতক্ষণ ধরে তোমাকে বলেছি। এখন তুমি যেটা নিতে চাও নিতে পারো, আমি কিছুই মনে করব না। তখন ইয়ান ফ্লেম মন্ত্রটা বেছে নেয়। জিন একটু হাসে এবং বলে, এখন থেকে তোমার 1 মাস ছুটি, এই সময়টা তুমি সুনের সঙ্গে কাটাও, তারপর তোমার ট্রেনিং আবার শুরু হবে। এরপর আমরা 1 মাস পর দেখি সুন আর ইয়ান একসাথে একটি বাগানে হাঁটছে। তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি এই 1 মাসের মধ্যে সুন ও ইয়ান জিয়ানান একাডেমি ভর্তি পরীক্ষা দিয়েছে,
আরিয়ান প্রথম হয়েছে, তবে সে 1 বছরের ছুটি নিয়ে চলে এসেছে, কারণ সামনে নালানের চ্যালেঞ্জের সময় চলে আসছে। আর সে জানে এখন তাকে চিশক্তি আরো বেশি করে চর্চা করতে হবে এবং নতুন কিছু শিখতে হবে। তখন সুন বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তখন ইয়ান বলে, দরকার নেই, আমি ইতিমধ্যে শক্তিশালী হওয়ার পথ খুঁজে পেয়েছি। সবকিছু শেষ হলে আমি নিজেই জিয়ানান একাডেমিতে তোমার কাছে আসব, তুমি অপেক্ষা করো আমার জন্য। এই কথা শুনে সুন ইয়ানকে জড়িয়ে ধরে। ঠিক তখন ইয়ানের বাবা সেইখানে আসে এবং জিজ্ঞাসা করে, কেমন চলছে তোমাদের প্রস্তুতি? তখন ইয়ান বলে, মাস্টার শহরের বাইরে আমার জন্য অপেক্ষা করছে, আমি এখন সেইখানেই যাব। তখন তার বাবা বলে, সময় পেলে রকরেজার সিটিতে তোমার বড় ভাই আর দ্বিতীয় ভাইয়ের সঙ্গে দেখা করো, তারা সেখানে নিজেদের গড়ে তুলছে। আর 3 বছর আগে সেই চুক্তির কথা ভুলে যেও না। তখন ইয়ান বলে, বাবা, কিছু বিষয় আছে পুরুষ হয়ে ভুলে যাওয়া যায় না। এই কথা শুনে তার বাবা গর্ব অনুভব করে। এরপর ইয়ান তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় জিনের কাছে। জিন তখন বলে, চলো, এখন আমাদের খুঁজে বের করতে হবে একটি স্বর্গীয় আগুন। সেই আগুন দিয়েই ধাপে ধাপে ফ্লেম মন্ত্র জাগ্রত করতে হবে। এরপর আমরা দেখতে পাই ইয়ান পাহাড়ে বসে ধ্যান করছে। চারপাশ শান্ত, পাহাড়ে শুধু পাখির ডাক শোনা যায়। হঠাৎ পাশে এক ভয়ঙ্কর প্রাণীকে দেখা যায়, যার শব্দে ইয়ানের ধ্যান ভেঙে যায়। প্রাণীদের হাত থেকে আত্মরক্ষার জন্য জিন ইয়ানকে আগুনের শক্তি দিয়ে তৈরি একটি বড় তলোয়ার দেয়। ইয়ান তলোয়ারটা দেখে খুশি হয়, কিন্তু যখন সে তলোয়ারটা হাতে তোলে তখন বুঝতে পারে এটি অনেক ভারী। সে ঠিকমতো ধরে রাখতে পারে না এবং পড়ে যায়। তখন জিন বলে, এই তলোয়ার চালাতে হলে আগে এর ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। এরপর ইয়ান তলোয়ার হাতে নিয়ে চলাফেরা করতে থাকে। সে বারবার পড়ে যায়, কিন্তু থেমে থাকে না, চর্চা চালিয়ে যেতে থাকে। এই সময় হঠাৎ দূর থেকে এক মেয়ের চিৎকার ভেসে আসে। ইয়ান ও জিন দুইজনেই অবাক হয়ে যায়। ইয়ান তলোয়ার হাতে নিয়ে দৌড় দিতে চায়, কিন্তু জিন তাকে থামিয়ে বলে, তুমি এখন এই তলোয়ার দিয়ে লড়াই করার মতো প্রস্তুত না, তলোয়ার রেখে যাও। ইয়ান কথা মেনে তলোয়ারটা রেখে দেয়। এরপর আমরা দেখতে পাই এক সুন্দরী মেয়ের উপর অনেকগুলো ভয়ঙ্কর প্রাণী আক্রমণ করেছে। পরিস্থিতি বেশ খারাপ। ইয়ান তাড়াতাড়ি প্রাণীগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে এবং যুদ্ধ শুরু করে। তার চিশক্তি এতটাই শক্তিশালী যে প্রাণীগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারে না। যুদ্ধের শেষ দিকে জিন সেই তলোয়ারটি নিয়ে আসে। তারা মিলে মেয়েটিকে উদ্ধার করে। পরে জানা যায় মেয়েটি একজন ডাক্তার। সবাই তাকে ভালোবেসে ছোট্ট পরি ডাক্তার বলে ডাকে। তবে সে এতটাই ভয় পেয়ে যায় যে যুদ্ধের শেষে মাথা ঘুরে পড়ে যেতে থাকে। তখন ইয়ান তাকে ধরে ফেলে। তবে পরি ভাবে ইয়ান খারাপ লোক, তাই সে নিজেকে প্রতিরক্ষা করার জন্য অজ্ঞান করে দেওয়ার মতো ঔষধ ইয়ানের দিকে ছুড়ে দেয়। সেটা দেখে জিন ইয়ানকে সতর্ক করে দেয়। তাই ইয়ান শ্বাস না নিয়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পরে সে শান্তভাবে বলে, আমি খারাপ মানুষ না, আমাকে বিশ্বাস করতে পারো। এরপর তারা একসাথে হাঁটতে থাকে। পথ চলতে চলতে ইয়ান জিজ্ঞাসা করে, তুমি একাই জঙ্গলে কি করছিলে? তখন পরি ডাক্তার বলে, আমি মাউসো পাহাড়ে কিছু লোকের সাথে এসেছি ঔষধি গাছ বিক্রি করতে, কিন্তু এইখানে এসে তাদের হারিয়ে ফেলেছি। আমি আসলে কিংশান টাউনের ওয়ানয়াং ঝাওয়ের একজন ডাক্তার। তখন ইয়ান জানতে চায়, তুমি কি জানো জিয়ালিজিয়া ওষুধ দলের অবস্থান কোথায়? তখন পরি ডাক্তার বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু এখন বলবো না। আগে আমাকে নিরাপদে তাদের কাছে পৌঁছে দাও, তারপর বলবো। এখন বললে তুমি হয়তো আমাকে একা রেখে এখানে চলে যাবে। এইখানে আমরা বুঝতে পারি জিয়ালিজিয়া নামের ওষুধ প্রস্তুতকারী দলকে ইয়ান খুঁজছে, কারণ তারা শহরে ওষুধ বিক্রি করে, যার ফলে শাও মার্কেটের ব্যবসার ক্ষতি হয়। ইয়ান চায় না কেউ তাদের প্রতিদ্বন্দ্বী হোক। এরপর তারা একসাথে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে আমরা মাউসা নামের একটি এলাকা দেখি, যেখানে পরি ডাক্তার ঔষধ বিক্রি করতে গিয়েছিল। সেই এলাকায় দেখা যায় মিলি নামের একজন নেতাকে, যে তার দলবল নিয়ে কিছু কাজ করছিল। হঠাৎ সাপলেজওয়ালা চিতা প্রকৃতির কিছু ভয়ঙ্কর প্রাণী তাদের আক্রমণ করে বসে। মুলি ও তার লোকেরা ভয় পেয়ে গেল, প্রাণপণে চেষ্টা করে প্রতিরোধ করতে থাকে। ঠিক সেই সময় ইয়ান ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তার চিশক্তি ব্যবহার করে যুদ্ধ শুরু করে। তবে প্রাণীগুলোর সংখ্যায় অনেক ছিল এবং তারা কিছু মানুষকে আহত করে ফেলে। তবে ইয়ানের শক্তি এতটাই তীব্র হয় যে শেষ পর্যন্ত অনেক চিতা মারা যায় এবং কিছু পালিয়ে যায়। এই ঘটনা দেখে মুলি খুব খুশি হয় এবং কৃতজ্ঞতার চিহ্ন হিসেবে ইয়ানকে দুটি সাপলেজওয়ালা চিতা উপহার দেয়। সে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, এই দুইটা এখন তোমার। ইয়ান এই উপহারগুলো পেয়ে কিছুটা অবাক হয়। সে বুঝে উঠতে পারে না এই চিতাগুলো দিয়ে কি করবে। তখন জিন তাকে বুঝিয়ে বলে, এই সাপলেজওয়ালা চিতাগুলোর মাথার ভেতরে অনেক সময় দামি কিছু পাওয়া যায়, যেটা সবাই পেতে চায়। নিয়ম হলো যে প্রাণীটাকে মারে সেই তার মাথা খুলে দেখতে পারে। এই কথা শুনে ইয়ান
খুঁজে দেখে মাথার ভেতরে কিছু আছে কিনা। অন্যদিকে পরি ডাক্তার তার শক্তি ব্যবহার করে আহত মানুষদের চিকিৎসা করে সুস্থ করে তোলে। এরপর সে ইয়ানের কাছে আসে এবং দেখে ইয়ান একটি দামি জিনিস খুঁজে পেয়েছে। এই জিনিস দেখে পরি ডাক্তার বলে, তোমার ভাগ্য বেশ ভালো, তুমি চাইলে আরো খুঁজতে নেদার ওয়ার্ল্ডে যেতে পারো, মাত্র 2 দিনেই বড়লোক হয়ে যেতে পারো। তখন ইয়ান বলে, আমি বড়লোক হতে আসিনি, আমি জিয়া ওষুধ দলকে খুঁজছি, এখন আমাকে বলো তাদের কোথায় পাওয়া যাবে। পরি ডাক্তার তখন একটু চিন্তিত মুখে বলে, আমি এখনো পুরোপুরি নিরাপদ না, কারণ এরা সবাই ওলফেড নামের এক ভাড়াটে দলের লোক, আর ওলফেড কোনো ভালো মানুষ না। তুমি যদি আমাকে আগামীকাল কিংশাল শহরে পৌঁছে দাও তাহলে আমি তোমাকে ঠিকানা বলবো, এখন বললে তুমি হয়তো একাই চলে যাবে। ইয়ান প্রথমে রাজি না হলেও পরি ডাক্তার অনেক অনুরোধ করে। অবশেষে ইয়ান রাজি হয়ে যায়। পরদিন তারা সবাই মিলে জঙ্গলে ঔষধি গাছ খুঁজতে বের হয়। তখন জিন ইয়ানকে কিছু গাছ চিনিয়ে দেয় এবং বলে, এইসব গাছ সম্পর্কে ধারণা থাকলে একজন ভালো আলকিমিস্ট হওয়া যায়। এরপর আমরা দেখতে পাই মুলি ইয়ানের কাছে এসে বলে, তুমি অনেক সাহসী ও দক্ষ একজন যোদ্ধা, তুমি যদি আমাদের দলে যোগ দাও তাহলে তোমাকে সরাসরি ক্যাপ্টেন বানিয়ে দেব। তখন ইয়ান বলে, আমি পরে ভেবে দেখব। মুলি সম্মান দেখিয়ে সেখান থেকে চলে যায়। তাকে চলে যেতে দেখে ইয়ান জিনকে বলে, মুলি আসলে একজন ভালো মানুষ, আমি বুঝতে পারছি সে সৎভাবে কাজ করতে চায়, কিন্তু পরি অযথা তাকে আর তার দলকে খারাপ কেন বলছে। অন্যদিকে আমরা দেখতে পাই পরি ডাক্তার এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। সে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। ঠিক তখন ইয়ান সেইখানে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি এইখানে দাঁড়িয়ে কি করছো? তখন পরি বলে, আমি নিচে একটা গুহা দেখেছি, আমার মনে হয় সেইখানে কোনো গুপ্তধন আছে, চলো আমরা দুজন মিলে খুঁজি। তখন ইয়ান বলে, তুমি আমাকে সেই ঠিকানাটা দিয়ে দাও যেটা বলেছিলে, আমি এখন রওনা দিব। তখন পরি বলে, আমাকে আগে একটু সাহায্য করো, আমি শুধু একটা ঠিকানা নয় আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্যও দিব। ইয়ান প্রথমে রাজি হয় না, কিন্তু পরি বারবার অনুরোধ করতে থাকে। শেষমেশ ইয়ান বলে, ঠিক আছে, তুমি আগে নিচে গিয়ে দেখে এসো গুহায় আসলে কিছু আছে কিনা, আমি পরে আসছি। এই কথা বলি হঠাৎ ইয়ান পরীকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। নিচে পড়তে পড়তে পরি ভয় পেয়ে চিৎকার করে। আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। প্রিয় দর্শক, আপনাদের সাপোর্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়া আপনারা জানাবেন পরবর্তী পর্ব নিয়ে কাজ শুরু করব নাকি অন্য কোনো সিরিজ বা মুভি নিয়ে কাজ শুরু করব। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।